চলুন সরাসরি শুরু করা যাক রন্ধন শিল্পের এই দারুণ বিশ্লেষণে। প্রাচীন সিল্ক রুট থেকে শুরু করে আজকের আধুনিক ডিজিটাল যুগে কিভাবে একটি খাবার এত বিশাল একটা শিল্পে পরিণত হল, আজ আমরা সেটাই দেখব। এটি শুধুই একটি সাধারণ পদের গল্প নয়, বরং 1000 বছরেরও বেশি পুরনো এক রাজকীয় ঐতিহ্যের বিবর্তনের গল্প। আমাদের আজকের এই মাস্টার ক্লাসের মূল বিষয়গুলো হল ১. পার্সি রন্ধনশৈলীর উৎপত্তি, ২. দম পদ্ধতির পেছনের বিজ্ঞান, ৩. অবধ থেকে কলকাতায় এর স্থানান্তর, ৪. বিভিন্ন আঞ্চলিক রান্নাঘরের মানদণ্ড, ৫. আজকের ডিজিটাল বিরিয়ানি অর্থনীতি এবং ৬. খাঁটি রেসিপি প্রমিতকরণের চেকলিস্ট। এই রন্ধন সাম্রাজ্য আসলে কতটা বিশাল সেটা বুঝতে হলে চমকে দেওয়া এই সংখ্যাটির দিকে তাকাতে হবে। 2025 সালে ভারতের শুধুমাত্র একটি ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে 9,30,00,000 বিরিয়ানির অর্ডার ডেলিভারি করেছে। একটু হিসেব করলেই দেখা যাবে প্রতি সেকেন্ডে প্রায় 3.25 করে অর্ডার। অবিশ্বাস্য, তাই না? প্রথমেই আসা যাক আমাদের প্রথম পর্বে, ফার্সি রন্ধনশৈলীর উৎপত্তি এবং এর স্থানান্তর। নামের ভেতরেই কিন্তু এই খাবারের আসল রহস্য লুকিয়ে আছে। বিরিঞ্জ মানে হলো চাল, আর বিরিয়ান মানে রান্নার আগে ভেজে নেওয়া, অর্থাৎ ভাপে সিদ্ধ করার আগে চালের স্টার্চ বা শ্বেতসার ধরে রাখার জন্য ঘি বা চর্বিতে চাল ভেজে নেওয়ার যে আদি কৌশল, সেটাই মূলত এর ভিত্তি তৈরি করেছিল। সিল্ক রুট ধরে এই খাবারের যাত্রার ইতিহাসটা সত্যিই দারুণ। 550 খ্রিস্টপূর্বাব্দে যাযাবরদের জন্য এটি ছিল সহজে বহনযোগ্য একটা উচ্চ ক্যালোরির খাবার। এরপর 10ম শতকে ইবনে সিনা একে নথিবদ্ধ করেন, আর 1526 সালের দিকে মুঘলদের হাত ধরে এটি সম্রাট আকবরের রাজকীয় রান্নাঘরের একেবারে মধ্যমণিতে পরিণত হয়। এবার আমরা যাব দ্বিতীয় পর্বে, প্রযুক্তিগত দক্ষতা অর্থাৎ দম পদ্ধতি বা হাড়ির বিজ্ঞান। একজন শেফ আসলে কতটা দক্ষ তার চূড়ান্ত পরীক্ষা কিন্তু এই রান্নার পদ্ধতিতেই লুকিয়ে আছে। একদিকে রয়েছে কাচ্চি পদ্ধতি, যেখানে হাড়ির একদম নিচে কাঁচা মাংসের উপরে চালের স্তর দেওয়া হয়, যা বেশ ঝুঁকিপূর্ণ। অন্যদিকে রয়েছে লখনৌয়ের বিখ্যাত পাক্কি স্টাইল, যেখানে আগে থেকে রান্না করার সুগন্ধি মাংসের ঝোল বা ইয়াকনির সাথে চাল মেশানো হয়। এই পুরো দম প্রক্রিয়াটাকে ভাঙলে অসাধারণ কিছু বিজ্ঞান চোখে পড়ে। মাংস নরম করার জন্য কাঁচা পেঁপের এনজাইমের উপর রীতিমতো নির্ভর করতে হয়। এরপর চাল ঠিক 90 থেকে 120 সেকেন্ড আধা সেদ্ধ করে হাঁড়িতে এমনভাবে স্তরে স্তরে সাজানো হয় যেন একটা নিখুঁত থার্মাল গ্রেডিয়েন্ট তৈরি হয়। সবশেষে ময়দা দিয়ে হাঁড়ির মুখ সিল করা হয়, যাতে নিচ থেকে ওঠা মাংসের রসে ভাপে পুরো খাবারটা সেদ্ধ হতে পারে। তৃতীয় পর্ব, অবধ থেকে কলকাতা স্থানান্তর এবং নবাব ওয়াজেদ আলী শাহের অবদান। নির্বাসন কিভাবে একটি খাবারের স্বাদ বদলে দিতে পারে তার নিখুঁত উদাহরণ এটি। 1856 সালে 10ম নবাব ওয়াজেদ আলী শাহকে যখন লখনৌ থেকে কলকাতার মিঠিয়াব্রুজে নির্বাসনে পাঠানো হল, তখন তার রাজকীয় শেফদের নতুন অর্থনৈতিক বাস্তবতার সাথে মানিয়ে নিতে হয়েছিল। কিন্তু আভিজাত্যের সাথে তারা কখনোই কোনো আপোষ করেননি। এই মানিয়ে নেওয়ার গল্পেই আসে বিখ্যাত সেই আলুর ব্যবহার। এটিকে শুধু টাকা বাঁচানোর একটা উপায় ভাবলে কিন্তু বড্ড ভুল হবে। এটি ছিল একটা জিনিয়াস রন্ধন কৌশল। পর্তুগিজদের আনা এই বহিরাগত সবজিটি মাংসের সুস্বাদু রস দারুণভাবে শুষে নিতে পারত, যা খাবারের পরিমাণ বাড়ানোর পাশাপাশি স্বাদকেও এক নতুন মাত্রায় নিয়ে গিয়েছিল। এর পরের পর্ব 4 নম্বর, আঞ্চলিক রান্নাঘরের মানদণ্ড বা এর ভিন্নতার বিশ্লেষণ। বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ার সাথে সাথে এই খাবারের স্বাদেও ব্যাপক পরিবর্তন এসছে। ভৌগোলিক অবস্থান কিভাবে স্বাদ পাল্টে দেয় সেটা বেশ মজার। হায়দ্রাবাদি কাচ্চি দমে থাকে মশলার মাংসের রাজত্ব, লখনৌই পাক্কি স্টাইল আবার অনেক বেশি সুগন্ধি এবং হালকা, কলকাতা স্টাইলে থাকে সেই বিখ্যাত আলু, ডিম আর হালকা মিষ্টির ছোঁয়া, আর মালাবার অঞ্চলে ব্যবহৃত হয় সম্পূর্ণ ভিন্ন ছোট দানার জিরা কাসালা চাল, সাথে ভাজা কাজু ও কিসমিস। সময়ের সাথে সাথে এই রাজকীয় খাবারটিকে সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসার একটা চেষ্টা শুরু হয়। বিশেষ করে 80 দশকের বাণিজ্যিক প্রতিযোগিতায় কলকাতায় ডিম যুক্ত হল, আর সবার রুচি ও সামর্থ্যের সাথে মানিয়ে নিতে গরুর মাংসের বদলে ব্যাপকভাবে মুরগি এবং খাসির মাংসের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠল। এবার আসি 5 নম্বর পর্বে, ডিজিটাল বিরিয়ানি অর্থনীতি এবং আধুনিক রান্নাঘরের সম্প্রসারণ। আজকের দিনে এই অর্থনীতির আকার শুনলে সত্যি অবাক হতে হয়। ফুড ডেলিভারি প্ল্যাটফর্মগুলো এই প্রাচীন খাবারটিকে একটা বিশাল ডিজিটাল অর্থনীতিতে পরিণত করেছে। পরিস্থিতি এমন যে অনুমান করা হচ্ছে 2030 সালের মধ্যে এটি $125 বিলিয়ন এক অভাবনীয় বাজারে পরিণত হবে। ব্যাপক চাহিদার কারণে বাণিজ্যিক উৎপাদন এত চরম পর্যায়ে পৌঁছেছে যে চেন্নাইয়ে এমন একটি স্বয়ংক্রিয় বা মানুষবিহীন এটিএম বসানো হয়েছে, যা মাত্র 4 মিনিটেরও কম সময়ে একদম তাজা প্যাকেটজাত এক বক্স খাবার আপনার হাতে তুলে দিতে পারে।
তবে এত বড় পরিসরে উৎপাদনের ক্ষেত্রে জনস্বাস্থ্যের বিষয়টিও কঠোরভাবে মাথায় রাখতে হয়। খাদ্য নিরাপত্তা মানদণ্ড বা এফএসএসএআই মেনে পরিবেশনের আগে খাবারের তাপমাত্রা অবশ্যই ৬০ ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখা এবং মাংসের ভেতরের তাপমাত্রা অন্তত ৭৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানো বাধ্যতামূলক করা হয়েছে। আমাদের আলোচনার একেবারে শেষ পর্ব, খাঁটি রেসিপি প্রমিতকরণ বা একজন প্রধান শেফের চেকলিস্ট। এত কিছুর পরও ঐতিহাসিক বিশুদ্ধতা বজায় রাখতে একজন শেফের চেকলিস্টে কিছু ব্যাপার থাকা একেবারেই বাধ্যতামূলক। মাংস নরম করার কাঁচা পেঁপে, অঞ্চলভেদের সঠিক বাসমতি বা জিরা কাসালা চাল, ইয়াখনি, সুগন্ধের জন্য জাফরান ও মিঠে আতর, কলকাতার জন্য সোনালি ভাজা আলু এবং তাপমাত্রার ভারসাম্য ধরে রাখতে ময়দার প্রলেপ। এই মূল বিষয়গুলোর ওপর ভিত্তি করেই টিকে আছে একটি নিখুঁত মাস্টারপিস। সবশেষে একটি প্রশ্ন মাথায় আসতেই পারে। ডিজিটাল যুগে যেখানে আমরা বোতাম চাপলেই সাথে সাথে খাবার পেয়ে যাচ্ছি, সেখানে আধুনিক এই ফাস্টফুড শিল্প কি হাজার বছরের পুরনো সেই ধীর গতির শৈল্পিক দম পদ্ধতির আসল আত্মাকে বাঁচিয়ে রাখতে পারবে? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্যই একটা গভীর ভাবনার বিষয় হয়ে রইল।